নমস্কার, আমি ভাস্বতী। খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মিয়ারা কোনো কিছুকেই ভয় পায় না, হিমন্তের বিতর্কিত মন্তব্যের পাল্টা তোপ বিরোধীদের। তাসের ঘরের মতো ভেঙে পড়ল আস্ত সেতু, শিশলকুচিতে ডাম্পারের ভারে হাড় হিম করা দৃশ্য। বছর 2 কোটির বেশি চাকরি প্রতিশ্রুতি পূরণ করল মোদী সরকার, সংসদে জোরালো দাবি কেন্দ্রের। অজিতের বিমান ওড়ানোর কথা ছিল অন্য কারো, শেষ মুহূর্তে কেন বদল হয় পাইলট। সভা করল সিপিএম, পুলিশের এফআইআরে উঠল আরএসপির নাম। ডিজি নিয়োগে জটিলতা কাটল, ক্যাটের নির্দেশ অবমাননার মামলা তুলেছেন আইপিএস রাজীব কুমার। 7 জেলায় 64 লক্ষ অনুপ্রবেশকারী, অসমের বদলে যাওয়া জনবিন্যাসকে কংগ্রেসকে দুষলেন শাহ। 7 দিনের মধ্যে এসআইআর এর শেষে শুনানির নির্দেশ, সময়মতো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে তৎপর কমিশন। মাধ্যমিকে 2 দিন আগেও মেলেনি অ্যাডমিট, স্কুলকে মোটা টাকা জরিমানা হাইকোর্টের। এসআইআর এ ভবানীপুরে বাদ প্রায় 45,000 ভোটার, তড়িঘড়ি কাউন্সিলর, বিএলএ 2দের নিয়ে জরুরি বৈঠকে মমতা। কলকাতায় নতুন জল প্রকল্প, 25 বছর পরেও পানীয় সমস্যা থাকবে না, জানালেন ফিরাদ। জ্যোতি বসুর রেকর্ড ভাঙবে মমতায়, ফুলিয়ার জনসভা থেকে চ্যালেঞ্জ কুণালের। জেলবন্দিকে হাতকড়া পরিয়ে শুনানিতে হাজির পুলিশের, চাঞ্চল্য হিঙ্গলগঞ্জে। হৃৎপিণ্ড ডান দিকে, নেই চিকিৎসার অর্থ, বিরল রোগাক্রান্ত শিশুকে বাঁচাতে ছুটে বেড়াচ্ছেন দম্পতি। বাবরি মসজিদের আনুষ্ঠানিক কাজ শুরু করার আমন্ত্রণে হুমায়ুন কলিং, হুমায়ুন সময় পেলে নিশ্চয়ই যাব। বিজেপিতে মোহভঙ্গ, ভোটের আগে সদল বদলে তৃণমূলে ঘর ওয়াপসি সপ্তগ্রামের বিজেপি নেতার। নাজিরাবাদের শুভেন্দু শোক মিছিলে বাজলো ডিজে, চোখে আঙুল দিয়ে দেখালো তৃণমূল। চাষিদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা, বাংলার শস্য বিমায় 2.35 লক্ষ কৃষকের জন্য 80 কোটির ঘোষণা মুখ্যমন্ত্রীর। নির্লজ্জ প্রশাসন, বাঁকুড়ায় পিটিয়ে খুন বিজেপি কর্মীর দাদাকে, শান্তিপূর্ণ প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার সাংসদ সৌমিত্র খাঁ। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। অসমে এসআইআর হলে কমপক্ষে 4 লক্ষ মিয়া ভোটার তালিকা থেকে বাদ পড়বে। সম্প্রতি এহেন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কার্যত তাকে নিশানায় নিয়ে মন্তব্য করতে শুরু করেছে বিরোধী দলগুলো। এই অবস্থায় হিমন্তের মন্তব্যের বিরোধিতা করে আরেক বিস্ফোরক দাবি করলেন এআইইউডিএফ এর প্রধান তথা ধুবড়ী লোকসভার প্রাক্তন সাংসদ বদরুদ্দিন আজমল। তিনি বলেন, আগামী 15 বছরে মিয়ারা কেবল অসম নয়, গোটা বিশ্ব শাসন করবে। আজমল বলছেন, এটা খুবই দুর্ভাগ্যের। আমি হাত জড়ো করে বলতে চাই, দয়া করে আপনার কথাটা ফিরিয়ে দিন, অন্যথায় মিয়ারা আপনার ভোট ডুবিয়ে দেবে। মিয়ারা কোনো কিছুকে ভয় পায় না। আজ ক্ষমতার লোভে আপনি মিয়া মুসলমানদের অপমান করছেন, কোনো সম্প্রদায়কে এইভাবে অপমান করবেন না। তার আরও সংযোজন, অসমে এবারে নির্বাচনে হিমন্ত গোহারা হারবেন। প্রসঙ্গত, হাতে আর 1 মাস, তারপরই অসমে নির্বাচন। ইতিমধ্যে দ্বিতীয়বার ক্ষমতায় মসনদে আসতে কোমর বেঁধে প্রস্তুতি নিচ্ছে অসমের বিজেপি সরকার। এই অবস্থায় হিমন্তকে বলতে শোনা গিয়েছে, মিয়ারা যাতে ভোট দিতে না পারেন তার জন্য ব্যবস্থা নিয়েছে আমরা। তবে এটা ছিল প্রাথমিক পর্যায়ের কাজ। যখন অসমে এসআইআর হবে তখন 4-5 লক্ষ মিয়া ভোটার তালিকা থেকে বাদ পড়বে। তার সংযোজন, কংগ্রেস আমাকে যতই হেনস্থা করুক, আমার কাজ হলো মিয়াদের সমস্যায় ফেলা। ওরা সমস্যায় না পড়লে দুলিয়াজান তিনসুকিয়ায় চলে আসবে। কদিন আগে তিনসুকিয়ার একটি জমি হস্তান্তরের তালিকা হাতে এসেছে। হিন্দু সম্প্রতি বিক্রি করছে, মিয়া মুসলিমরা কিনে রেখেছে। এখনই যদি খেয়াল না করি কখন করব? অসমে এসআইআর হলে কমপক্ষে 4 লক্ষ মিয়া ভোটার তালিকা থেকে বাদ পড়বে। সম্প্রতি এহেন মন্তব্য করেই বিতর্কে জড়িয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কার্যত তাকে নিশানায় নিয়ে মন্তব্য করতে শুরু করেছেন বিরোধী দলগুলো। এই অবস্থায় হিমন্তের মন্তব্যের বিরোধিতা করে আরেক বিস্ফোরক দাবি করলেন এআইইউডিএফ প্রধান তথা ধুবড়ী লোকসভার প্রাক্তন সাংসদ বদরুদ্দিন আজমল। তিনি বলেন, আগামী 15 বছরে মিয়ারা কেবল অসম নয়, গোটা বিশ্ব শাসন করবে। কোচবিহারের শীতলকুচি ব্লকের দেবনাথপাড়া এলাকায় একটি ভয়াবহ বিপর্যয় ঘটে গেল। এটি ভারী ডাম্পার যাওয়ার সময় ভার সহ্য করতে না পেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল এলাকার একটি গুরুত্বপূর্ণ সেতু।
অল্পের জন্য ডাম্পারে চালক এবং স্থানীয় পথচারীরা প্রাণে বাঁচলেও এই ঘটনার জেরে প্রশাসনের নজরদারি নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে একটি বালি এবং পাথর বোঝাই ডাম্পার যখন সেতুর মাঝামাঝি পৌঁছায় তখনই বিকট শব্দে সেতুর মূল কাঠামোটি ধসে পড়ে। ডাম্পার অর্ধেক ভাঙা অংশের উপর বিপজ্জনকভাবে আটকে যায়। দুর্ঘটনার সময় সেতুতে অন্য কোনো ছোট যান বা পথচারী না থাকায় বড় কোনো প্রাণহানি ঘটেনি। তবে প্রত্যক্ষদর্শীদের মতে ব্যস্ত সময়ে এই ঘটনা ঘটলে মৃত্যু মিছিল অবধারিত ছিল। সেতুটি ভেঙে পড়ার ফলে সংশ্লিষ্ট রুটে সরাসরি যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সেতুর দুই প্রান্তে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে বহু যানবাহন, নিত্যযাত্রী থেকে শুরু করে স্কুল পড়ুয়া সকলেই চরম ভোগান্তির শিকার। খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলেন। আপাতত বিকল্প পথ দিয়ে ছোট যান চলাচলের চেষ্টা করা হচ্ছে। দেবনাথ পাড়ার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সেতুটি জরাজীর্ণ অবস্থায় ছিল। সংস্কারের দাবি জানিয়েও কোনো লাভ হয়নি। এলাকাবাসীদের প্রশ্ন, একটি দুর্বল সেতু দিয়ে কেন প্রশাসনের চোখের সামনে দিয়ে এমন ভারী ডাম্পার চলাচলের অনুমতি দেওয়া হলো? যথাযথ রক্ষণাবেক্ষণ না হওয়া এবং সিভিক ভলেন্টিয়ার বা পুলিশের নজরদারি না থাকাতেই এই বিপর্যয় বলে দাবি তাদের। ক্ষমতায় এলে বছরে 2 কোটি চাকরি, সেই 2014 সালে ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর 11 বছর অতিবাহিত, এই প্রতিশ্রুতির কথা শুনলেই অস্বস্তিতে পড়তে হয় মোদী সরকারকে। যদিও এবার খানিকটা পাল্টে দেওয়ার সময় এসেছে। অন্তত সরকারি পরিসংখ্যানের দাবি, বছরে 2 কোটি চাকরি সেই প্রতিশ্রুতি অবশেষে পূরণ হয়েছে। বুধবার সংসদের তথ্য দিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার দাবি করেছেন, গত বছর দেশ জুড়ে 2 কোটি 22 লক্ষ জনের চাকরি হয়েছে। কেন্দ্রীয় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডব্য এই পরিসংখ্যান প্রকাশ করে দাবি করেছেন, দেশে বেকারত্বের হার লাগাতার কমেছে। কর্মসংস্থানের বৃদ্ধি পাওয়ার ফলে দেশ জুড়ে বেকারত্বের হার কমে গিয়েছে 3.2%, যা উন্নত দেশগুলির তুলনায় অনেকটাই কম। 2023 সালে বেকারত্ব দূর করার লক্ষ্যে দেশ জুড়ে রোজগার মেলা শুরু করেছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এই বছরে দেশ জুড়ে 18,000 রোজগার মেলা হয়েছে। কেন্দ্র এবং বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের সরকার এই মেলাগুলির আয়োজন করে, তাতে সরকার বেসরকারি সব রকম চাকরির নিয়োগপত্র বিলি করা হয়। মোদী সরকারের দাবি, ওই 18,000 রোজগার মেলার গত 1 বছরেই 2 কোটি 22 লক্ষ চাকরি বিলি হয়েছে। ফলে বেকারত্ব নিয়ে যে দাবি বিরোধীরা করে তা বৈধ নয়। মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বুধবার সকালে মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। একই সঙ্গে প্রাণ হারিয়েছেন অজিতের নিরাপত্তারক্ষী ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এবং 2 পাইলট, ক্যাপ্টেন সুমিত সহ তার সহযোগী শাম্ভবী। তবে রিপোর্ট বলছে, ওই দিন 8 আসন বিশিষ্ট অভিশপ্ত লিয়ার জেট 45 চ্যাটার্ড বিমানটি চালানোর কথা ছিল অন্য কারোর। শেষ মুহূর্তে পাইলট বদল করে দায়িত্ব দেওয়া হয় সুমিতকে। সুমিতের এক বন্ধুর সঙ্গে কথা বলে চাঞ্চল্যকর এমনই রিপোর্ট সামনে এসেছে, যেখানে দাবি করা হয়েছে সুমিত কাপুর নামে ওই পাইলট কিছুদিন আগে হংকং থেকে ফিরেছিলেন। অজিতের বিমান ওড়ানোর কথা ছিল না, তার দায়িত্ব দেওয়া হয়েছিল অন্য এক পাইলটকে। তবে ঘটনার দিন সেই পাইলট যানজটে আটকে পড়েছিলেন। এই পরিস্থিতিতে শেষ মুহূর্তে সুমিতের উপর এসে পড়ে বিমানে ওড়ার দায়িত্ব। এহেন তথ্য সামনে আসার পরই শোরগোল শুরু হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে উপলক্ষ মুম্বাই ছিলেন অজিত পাওয়ার। বুধবার বারামতিতে এক রাজনৈতিক সভা ছিল তার। সেখানে যোগ দিতেই বুধবার সকাল 8টায় রওনা দিয়েছিলেন অজিত। 8:45 নাগাদ বারামতিতে আছড়ে পড়ে সেটি। প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছে, দৃশ্যমানতা কম থাকার জেরে বিমান অবতরণে পাইলটের কোনো ভুল সিদ্ধান্তের জেরে এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে। সিপিএমের বিক্ষোভ সমাবেশ, পুলিশ এফআইআর করল আরএসপির বিরুদ্ধে। ইতিমধ্যে চাপানোত্তর মালদহের রাজনৈতিক মহলে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল সিপিএম। বারে বারে বলেছিল একইভাবে তাদের কর্মসূচি, কিন্তু তারপরে পুলিশের এই ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। গত 24শে জানুয়ারি মালদহ শহরে রথবাড়ি এলাকায় বিক্ষোভ সমাবেশ করায় দায়ের মালদহের ইংরেজবাজার থানার পুলিশ জামিনযোগ্য ধারায় এফআইআর করল সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়, শতরূপ ঘোষ সহ 34 জনের বিরুদ্ধে। আর সেই 34 জনের মধ্যেই 17 নম্বর নাম রয়েছে প্রবীণ আরএসপি নেতা সর্বানন্দ পাণ্ডের। তিনি দলের মালদহ জেলা সম্পাদক বটে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে দানা বেঁধেছে বিতর্ক। আরএসপি, সিপিএম, বিজেপি সকলেরই অভিযোগ পুলিশকে ব্যবহার করেছে তৃণমূল নেতারা। বিজেপির দাবি, আসলে সিভিক দিয়ে সব চালানো হচ্ছে। পুলিশ শাসনে জানায় ওটা কোন দলের সভা। এদিকে প্রথমে বৃন্দাবনী ময়দানে ওই সভা করার জন্য আবেদন করে সিপিএম, কিন্তু সেই সভার অনুমতি পাওয়া যায়নি। পরে মালদহ কলেজ মাঠে সভা করার জন্য অনুমতি চাওয়া হয়, কিন্তু সেখানে অনুমতি না পাওয়া শেষ পর্যন্ত হাইকোর্টে যায় সিপিএম। কিন্তু তারপরেও পুলিশ টালবাহানা চলতে থাকে বলে অভিযোগ। এরই মধ্যে মালদহ শহরের রথবাড়ি এলাকায় সভা করে সিপিএম। সবার দিন সেখানে ব্যাপক জনসমাগম হয়। বিরোধীদের অভিযোগ, সবার পরেই শুরু হয়ে যায় পুলিশের তৎপরতা, করা হয় এফআইআর। এখন তা নিয়ে জোর বিভ্রান্তি। সূত্রের খবর, ঘটনায় জোরদার চাপানোত্তর তৈরি হয়েছে বামেদের অন্তরেও। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার অবসর নিচ্ছেন আগামী 31শে জানুয়ারি। তারপর ডিজি পদে কাকে নিয়োগ করা হবে তা নিয়ে ক্রমশ জটিলতা ছিল, কিন্তু সেই জটিলতা কার্যত আরও বাড়িয়ে দিয়েছিলেন যখন ইউপিএসসির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছিলেন আইপিএস রাজেশ কুমার। কিন্তু এই মামলা তুলে নিচ্ছেন রাজেশ কুমার। রাজ্যের বিদায়ী ডিজি রাজীব কুমার, তার বিদায়ী সংবর্ধনা দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু রাজ্যের পরবর্তী ডিজি কে হবেন তা নিয়ে জটিলতা এখনো কাটেনি।
ইউপিএসসির বক্তব্য পূর্ববর্তী স্থায়ী ডিজি অবসর নেওয়া অন্তত 3 মাস আগে পাঠাতে হতো প্রস্তাবিত নামের প্যানেল, অথচ 2023 সালের সেপ্টেম্বর মাসে ওই তালিকা পাঠাতে হতো। কিন্তু রাজ্যে যে প্রস্তাবিত নামের প্যানেল পাঠিয়েছিল সেটা ওই বছরের 27 ডিসেম্বর। সম্প্রতি সেই প্যানেল ফেরত চলে আসে। ক্যাটের নির্দেশ ছিল 23 জানুয়ারি রাজ্যে পাঠানো সিনিয়রিটির ভিত্তিতে তালিকা থেকে নাম বাছাই করবে ইউপিএসসি। 28 তারিখের মধ্যে চূড়ান্ত 3 জনের নাম বাছাই করে রাজ্যকে পাঠাবে এবং 29 জানুয়ারির মধ্যে রাজ্যের পরবর্তী ডিজি নিয়োগ করবে। কিন্তু ইউপিএসসি ক্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে পিটিশন দায়ের করা হয়। তার দাবি, ডিজি হওয়ার সমস্ত রকম যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে বঞ্চিত করা হয়েছে। তার মামলার প্রেক্ষিতে ট্রাইব্যুনাল গত বুধবার নির্দেশ দেয় 23 জানুয়ারির মধ্যে ডিজি পদের জন্য প্রস্তাবিত নামের তালিকা পুনরায় ইউপিএসসির কাছে পাঠাতে হবে রাজ্যকে। ভোটমুখী অসমে অনুপ্রবেশ অস্ত্র বিজেপির। রাজ্যে বিগত 20 বছরের কংগ্রেস শাসনকে নিশানা করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি, 20 বছরের কংগ্রেস শাসনে অনুপ্রবেশকারীতে ভরে গিয়েছে অসম, বদলে গিয়েছে রাজ্যের জনবিন্যাস। শুধু তাই নয়, রাজ্যে অনুপ্রবেশের সংখ্যা তুলে ধরে শাহের দাবি, অসমের 7টি জেলায় অবৈধভাবে বসবাস করছে 64 লক্ষ অনুপ্রবেশকারী। অরুণাচল সীমানার কাছে ধোমজি জেলায় এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে কংগ্রেসকে তুলোধনা করলেন অমিত শাহ। তার অভিযোগ, কংগ্রেসের শাসনকালে অসমের জনবিন্যাস সম্পূর্ণরূপে বদলে গিয়েছিল। অনুপ্রবেশকারীদের সংখ্যা 0 থেকে বেড়ে দাঁড়িয়েছিল 64 লক্ষ। রাজ্যে 7টি জেলায় অনুপ্রবেশকারী হয়ে ওঠে সংখ্যাগুরু। ভয়াবহ এই পরিস্থিতি বদলাতে বিজেপিকে ফের নির্বাচিত করার আবেদন জানিয়ে শাহ বলেন, যদি আপনারা অসমে অনুপ্রবেশ বন্ধ করতে চান তাহলে বিজেপিকে ভোট দিন এবং তৃতীয়বারের জন্য এখানে বিজেপি সরকার প্রতিষ্ঠা করে এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লড়াইয়ের হিমন্ত বিশ্ব শর্মার হাত শক্তিশালী করুন। অনুপ্রবেশের বিরুদ্ধে লড়াইয়ে বিজেপি সরকার প্রশংসা করে শাহ বলেন, বিজেপি সরকার আসার পর অসমে 1.26 লক্ষ একর জমি অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করা হয়েছে। একই সঙ্গে অসমে অনুপ্রবেশ রুখতে উপজাতি মিসিং সম্প্রদায়ের প্রশংসিত করে অমিত শাহ বলেন, অসমের পাহাড়ি অঞ্চল অনুপ্রবেশকারীদের আটকাতে এই সম্প্রদায়ের ভূমিকা উল্লেখযোগ্য। এরা কঠোর পরিশ্রমী, অনুপ্রবেশ রোধ করা মিসিং সম্প্রদায়ের দায়িত্ব। তবে আপনাদের অস্ত্র হাতে নেওয়ার দরকার নেই। আপনাদের কঠোর পরিশ্রমী সংস্কৃতি অনুপ্রবেশকারীদের এখানে আসতে বাধা দিয়েছে। উল্লেখ্য, 2026 সালে অসমে বিধানসভা নির্বাচন। গত 2 বার এই রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করে উত্তর পূর্বের এই রাজ্যে পা পড়েছিল গেরুয়া শিবিরে। ভোটের আগে এসআইআর এর কাজ নিয়ে কমিশনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠেছে। বিশেষত আনম্যাপড এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বহু ভোটারকে যে শুনানির জন্য নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন, তা অযথা হয়রানির অভিযোগ উঠছে। অভিযোগ তুচ্ছ কারণে তাদের শুনানি কেন্দ্রে ডেকে পাঠানো হচ্ছে। পাশাপাশি এসআইআর এর কাজে দায়িত্বপ্রাপ্ত রাজ্যের আধিকারিকরাও সংশয় প্রকাশ করেছেন যে এত মানুষকে শুনানিতে ডাকা হয়েছিল 14 ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কাজ পিছিয়ে যাবে। এই পরিস্থিতিতে শুক্রবার কাজ দ্রুত শেষ করার জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। লক্ষ্য একটাই, সময় মতো চূড়ান্ত তালিকা প্রকাশ করা। এসআইআর এর কাজে দায়িত্বপ্রাপ্ত রাজ্যের আধিকারিকরাও সংশয় প্রকাশ করেছেন যে এত মানুষকে শুনানিতে ডাকা হলো 14 ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কাজ পিছিয়ে যাবে। এই পরিস্থিতিতে শুক্রবার কাজ দ্রুত শেষ করার জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। কমিশনের নয়া নির্দেশিকা অনুযায়ী 31 জানুয়ারি বিকাল 5টার মধ্যে শুনানির নোটিশ পাঠাতে হবে ভোটারদের। বিএলআরও সেই নোটিশ পৌঁছে দেবেন 1 ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যে। তারপর আর কোনো নোটিশ গ্রাহ্য নয়। 2 ফেব্রুয়ারির মধ্যে শুনানি কেন্দ্রে ভোটারদের হাজির তথ্য টাঙাতে হবে। আগামী 2 দিনের মধ্যে মাইক্রো অবজারভার তুলে নিতে হবে। তবে রোল অবজারভারদের কাজে সাহায্য করবেন সিস্টেম আপলোড হওয়ার সমস্ত ডিজিটাল নথি। মাইক্রো অবজারভার, রোল অবজারভার ইনপুট, EROদের সুপার চেকিং করতে হবে। তাই তদারকি করবেন ডিইও, রোল অবজারভার, স্পেশাল রোল অবজারভার এবং সিইও। জেলা নির্বাচনের আধিকারিকদের দায়িত্ব, কোনো নিয়ম ভাঙা হয় না এবং সব মামলায় নিয়ম মেনে নিষ্পত্তি হয়। এসআইআর শুনানি থেকে এই সংক্রান্ত তথ্য আপলোড করার পরে তাই সুপার চেকিং করতে হবে ডিইও অর্থাৎ বিশেষ পর্যবেক্ষকরা। উল্লেখ্য, কলকাতায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসেছে শুক্রবার। রাজ্যের সিইও অফিসে এই নিয়ে বৈঠক হয়েছে। এরপরে এসআইআর এর কাজে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাজের সময়সীমা বেঁধে দিল কমিশন। প্রতিটি ধাপের কাজের জন্য নির্দিষ্ট সময়ে ঠিক করে দেওয়া হলো।